নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৮তম বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন। আমরা আশা করব ২০৪৭ সালে ভারতবর্ষ উন্নত দেশের তকমা পাবে। আর কিছুদিনের মধ্যেই আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি। যতই আমাদের অর্থনীতিকে কেউ মৃত অর্থনীতি বলুন না কেন, বিভিন্ন মূল্যায়ন সংস্থা তাদের রেটিংয়ে বলেছে যে ভারতের আর্থিক পরিস্থিতি খুবই স্থিতিশীল এবং ভারতবর্ষকে আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিলে সেই ঋণ শোধ করার ক্ষেত্রে ভারত সরকারের দায়বদ্ধতা প্রশ্নাতীত। মানে ভারতবর্ষকে অনেক সহজ শর্তে ঋণ দেওয়া যায়, কারণ ভারতের ঋণ পরিশোধের ক্ষমতা বেড়েছে। তাই আমাদের এই মুহূর্তে শপথ নেওয়া উচিত ক্ষুদ্র রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে বিকশিত ভারত গঠনের জন্য আমাদের যা যা করণীয় প্রত্যেক ইন্ডিভিজুয়াল সেটা যদি করি, তাহলে আমরা কিন্তু ২০৪৭ সালে উন্নত দেশে পরিণত হব। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আসি রাজ্যের প্রসঙ্গে। ২১শে অগস্ট ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব গিয়েছিলেন নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে। সেখানে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মুখ্য সচিবের কাছে জানতে চায় কেন তিনি নির্বাচন কমিশনের নির্দেশ পালন করলেন না। মুখ্য সচিব এই নিয়ে কোনো বিবৃতি দেননি, টেলিভিশনে কোনো বাইট আসেনি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তার থেকে এইটুকু বলা যায় যে ডক্টর মনোজ পান্ত অত্যন্ত ভদ্রলোক একজন। তিনি নিজের অসহায়তার কথা কবুল করেছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে। ডক্টর পন্ত এটাও জানিয়েছেন যে তিনি অতীতে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ যে অবশ্য পালনীয় কর্তব্য সেটা তিনি জানেন, কিন্তু তার তো কিছু করার নেই। তিনি রাজ্য প্রশাসনের সবথেকে গুরুত্বপূর্ণ আমলা হতে পারেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাই এক্ষেত্রে যে চিঠিটা মুখ্য সচিব নির্বাচন কমিশনকে পাঠিয়েছিলেন, কেন তিনি সেই চিঠি লিখেছেন তার ব্যাখ্যা দিয়েছেন। যদিও নির্বাচন কমিশন সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি, তারা মুখ্য সচিবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও এখনো করেনি, কিন্তু তারা বলে দিয়েছে যে ২১শে অগাস্টের মধ্যে যে যে অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং এফআইআর করার নির্দেশ কমিশন দিয়েছিল সেটা কিন্তু করতে হবে। এখন প্রশ্ন, বঙ্গেশ্বরীর প্রশাসন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মানবে কিনা। দেখুন, অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন বলুন বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান যখন কোনো বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেয়, রাজ্য সরকার পত্রপাঠ সেই নির্দেশ পালন করে না। তারা কালক্ষেপ করে, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়। অধিকাংশ ক্ষেত্রে আদালতে গিয়ে মুখ পড়ে আমাদের করের টাকায় নামি দামি আইনজীবীরা সওয়াল করেন, কিন্তু রাজ্য সরকারের রিলিফ মেলে না। ১০০টার মধ্যে ৯৫টা কেসে এরকম দৃষ্টান্ত আছে। তাই রাজ্য সরকার যদি মনে করে যে নির্বাচন কমিশন যাই বলুক না কেন তারা এই সিদ্ধান্ত মানবে না, তাহলে তারা আদালতের দ্বারস্থ হতে পারে এবং অবশ্যই সেখানে আদালতের প্রবল ভর্ৎসনার মুখে পড়বে এবং শাস্তির মাত্রা আরো বেশি হবে এবং এমনকি মুখ্য সচিব পর্যন্ত শাস্তির খাড়া এড়াতে পারবেন না। যদি ২১শে অগস্টের মধ্যে রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশ না মানে, তাহলে নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর কাছে সুপারিশ করবে। কারণ মুখ্য সচিব আইএস অফিসার, সেন্ট্রাল ক্যাডার, তাদের নিয়োগকর্তা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। সেক্ষেত্রে মুখ্য সচিবের অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি বন্ধ হয়ে যেতে পারে, ঠিক যেমন আলাপন বন্দ্যোপাধ্যায়ের হয়েছে। এখনো তিনি কিন্তু পেনশন এবং গ্র্যাচুইটি পাননি, যেটা তার প্রাপ্য।
কেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপর শাস্তির খাড়া নেমে এসেছিল সেটা আমরা সবাই জানি। এই নিয়ে আর বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ আপনারাও বিষয়টা সম্পর্কে সম্যকভাবে অবহিত। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে হ্যাঁ, অবৈধ ভোটার অনুপ্রবেশকারীদের তো বাদ দিতে হবে, সেটা করুক কমিশন, সেটা করুক প্রশাসন, কেন্দ্রীয় সরকার, কিন্তু একজন বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। আমরা তো এটাই বলছি, ভারতবর্ষের নাগরিক, তার যদি ভোটাধিকারের বয়স হয়ে থাকে তার নাম যেন তালিকায় ওঠে। কারণ ভোটার তালিকা যত বেশি সংখ্যক মানুষের নাম উঠবে, গণতন্ত্র তত বেশি তৃণমূল স্তর পর্যন্ত বিস্তৃত হবে। পার্টিসিপেটিং ডেমোক্রেসিতে এটা তো মূল মন্ত্র। কিন্তু আমি নাম তুলবো এই অজুহাতে বেআইনি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে, সেটা হতে পারে না। এটাই তো আমাদের বক্তব্য, সবারই বক্তব্য উচিত। কমিশন যে এই ভোটার তালিকার এই যে র্যান্ডম স্যাম্পল চেক করেছে, ফর্ম 6 পূরণ করে নতুন ভোটারদের নাম তালিকায় তোলেন, হঠাৎ করে কমিশনের মনে হয়েছে স্যাম্পল চেক করা দরকার, ঠিকভাবে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হয়েছে কিনা। দেখ, মানে কমিশন খুব সামান্য স্যাম্পল সার্ভে নিয়ে করেছে, মানে মোট যে নতুন ভোটার হয়েছে তার 0.6%, মানে 1%-এর নিচে, তাতেই ভুরি ভুরি অনিয়মের অভিযোগ আসছে। এবং এই ইআরওরা কিন্তু সিইওর কাছে দোষ স্বীকার করেছেন, তারপরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায়নি, দুজনকে ইলেকশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাকিদের ক্ষেত্রে সেটুকুই করা হয়নি। বাট লেম এক্সকিউজ দিয়ে চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিব। আমি আবার বলছি, মুখ্য সচিব নিজে এই চিঠিটা তো লেখেননি, মাননীয় নির্দেশে লিখেছিলেন, তিনি ডটেড লাইনে স্বাক্ষর করেছেন। এখন প্রশ্ন আমরা সবাই জানি, জনপ্রতিনিধিত্ব আইনে স্পষ্ট বলা আছে নির্বাচনের কাজ মানে ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন, এই সমস্ত কাজে রাজ্য প্রশাসনের যে আধিকারিকরা যুক্ত থাকেন তারা ইলেকশন কমিশনের ডেপুটেশনে যান, তাদেরকে রিপোর্ট করতে হয় ইলেকশন কমিশনকে। তাই ইলেকশন কমিশন কর্তব্যে গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, সেটা তারা মানেনি, এটা করতে পারে না, দেশের আইন অনুযায়ী করতে পারে না, কিন্তু বলা যায় না। আবার হয়তো আমরা দেখব যে বড় বড় আইনজীবীরা মামলা করছেন, বলছেন না এটা মানবো না, ভুল হতে পারে, এদের কাজের চাপ অনেক আছে, একটা ভুল হয়ে গেছে। কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আপনি একজন অস্থায়ী কর্মীকে দিয়ে দেবেন, ডেটা এন্ট্রি অপারেটর, এটা ইচ্ছাকৃত ভুলই বলা যেতে পারে, এটা অনিচ্ছাকৃত ভুল নয়। এই ডেটা এন্ট্রি অপারেটর বা অস্থায়ী কর্মীরা কিভাবে নিয়োগ পাচ্ছে সে সম্পর্কে অনেকের মনে প্রশ্ন আছে। অনেকে বলছেন যে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এই সমস্ত লোকজনকে এই অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করছে, তাদের মস্তিষ্কই পিছনে কাজ করছে। আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি প্রকল্প, সেখানে শিবিরে আইপ্যাকের লোকজন ঘোরাফেরা করছে কেন? একটা সংস্থা, বেসরকারি সংস্থা, সেটা রাজ্যের শাসক দলকে পরামর্শ দেয়, সে যদি সরকারি কাজকর্মে নাক গলায়, শুভেন্দুবাবুর অভিযোগ প্রশাসনের বড় বড় আধিকারিকদের আইপ্যাক হুমকি পর্যন্ত দিচ্ছে তাদের কথা শোনবার জন্য। এই তো পরিস্থিতি। এখন রাজ্য সরকার বাধ্য নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যকর করতে। বঙ্গেশ্বরী জানেন এই সিদ্ধান্ত কার্যকর হলে তার মুখ পুড়বে। তিনি বড় মুখ করে বলেছিলেন যে সর্বোচ্চ আইনি সুরক্ষা দেব, আমার অফিসারদের কেউ টিকে ছুতে পারবে না। WBCS এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন চিঠি লিখেছিলেন মুখ্য সচিবকে, আবেদন করেছিলেন যেন শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ না নেওয়া হয়। কিন্তু বিভিন্ন কাগজে বেরোচ্ছে শুধু এই 3-4 জন ইআরও নয়, এরকম অন্তত 2 ডজনেরও বেশি ইআরও ও এইআরওদের নির্বাচন কমিশনের নজরে আছেন। তাদেরকে বারবার করে নির্বাচন কমিশন সতর্ক করেছে যে আইন মেনে কাজ করার জন্য, কিন্তু তারা এতটাই নাকি বেপরোয়া, তারা নির্বাচন কমিশনের নির্দেশ মানতে রাজি হচ্ছেন না। তাদের উপরেও শাস্তির খাড়া কিন্তু নেমে আসতে পারে। WBCS এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন উচিত যে আধিকারিকরা নির্বাচনের কাজে যুক্ত হবেন তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া যে নির্বাচন কমিশনের নির্দেশকে অক্ষরে অক্ষরে মানতে হবে।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা যেন অন্য কারুর নির্দেশে প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন নামক সাংবিধানিক প্রতিষ্ঠানটির কাজকর্মে গাফিলতি না করেন। তারা যদি গাফিলতি করেন, ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ অমান্য করেন, তাহলে তাদের কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। রাজ্য প্রশাসন সহ কেউ তাদের শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না। নির্বাচন কমিশনের এই অনড় মনোভাব নবান্নে কিন্তু বিপদ ঘণ্টি বাজিয়ে দিয়েছে। কারণ আধিকারিকরা বুঝতে পারছেন যে এ অসম লড়াই। মাননীয়া যতই বলুন আমি দেখে নেব, সর্বোচ্চ সুরক্ষা দেব, চক্রান্ত নির্বাচন কমিশন কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে, উনি যতই বাজার গরম করার জন্য এই কথাগুলো বলুন, পাবলিক কনজামশনের জন্য এই কথাগুলো বলুন, আধিকারিকদের জানা উচিত এই সমস্ত কথার কোনো গুরুত্ব নেই। দেশের আইন, দেশের সংবিধান নির্বাচন কমিশনকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে মাথায় রেখেই তারা নির্দেশ দিচ্ছে, সেখানে অন্য কিছু করা সম্ভব নয়। তাই নবান্নের সর্বস্তরে কিন্তু বিপদ ঘণ্টি বেজে গেছে। যারা ভেবেছিলেন যে খুব অনুপ্রাণিত গৃহপালিত হয়ে বঙ্গেশ্বরীর হুকুম তালিম করবেন, তার গুড বুকে থাকবেন, পরবর্তীকালে প্রমোশন পাবেন, সুযোগ সুবিধা পাবেন, তাদেরকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। তারা যদি নির্বাচন কমিশনে ডেপুটেশনে যান, কমিশনের নির্দেশ তাদের মানতে হবেই। এক্ষেত্রে অন্যতা হলে তারা কিন্তু রেহাই পাবেন না। মুখ্য সচিবকে এই কথাই কিন্তু নির্বাচন কমিশন ঠাড়ে ঠোরে বলে দিয়েছে স্পষ্টভাবে। তারা চেয়েছিলেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, কিন্তু স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, রবিবার ছুটির আছে, সেই জন্য ঠিক আছে মুখ্য সচিবের অনুরোধে তারা আরো 7 দিন টাইম এক্সটেন্ড করেছেন। জানি না বঙ্গেশ্বরী নির্বাচন কমিশনের এই নির্দেশকে মুখ্য সচিবের অনুরোধ শুনে মেনে নেবেন, নাকি তিনি আবার ওই তাবৎ আইনজীবীদের দাঁড় করিয়ে দেবেন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে, আমরা জানি না। যদি দাঁড় করানো, তাহলেও সুরাহা হবে না। নির্বাচন কমিশনের সঙ্গে দেশের সরকারের মামলায় 1995 সালে রায় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে গিয়েছিল। তাই প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের বুঝতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ তাদের মানতে হবে। বঙ্গেশ্বরীর খেয়াল খুশি মতো হুকুম তালিম করলে তাদের কিন্তু কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। কেউ তখন তাদের কিন্তু রেস্কিউ করতে পারবে না। এই সহজ সত্যটা তারা যদি বুঝে নেন এবং আইন মেনে কাজ করেন, কেউ তাদেরকে সাগ্র স্পর্শ করতে পারবে না।